শুভ সকাল। রাত পেরিয়ে নতুন একটি দিনের সূচনায় নতুন একটি সকালে আমরা। এমন প্রতিটি ভোর নতুন স্বপ্ন নিয়ে আসে, প্রতিটি সকাল নতুন সম্ভাবনা জাগায়। যে স্বপ্ন আর সম্ভাবনায় তৈরি হয় এক একটি দিনের গল্প। আমরা জানি না আজকের দিনের গল্পটা কেমন হবে, কিন্তু সকালটা যদি সুন্দরভাবে আনন্দের মধ্য দিয়ে শুরু করা যায়, তাহলে দিন শেষের গল্পটা নিশ্চয়ই ভালো হবে। আজকের সকাল হয়ে উঠুক সকলের জন্য আনন্দময়, এমনই শুভ প্রত্যাশায় আমন্ত্রণ সবাইকে প্রভাতী ম্যাগাজিন মহানগরের আজকের আয়োজনে। মহানগরের প্রিয় শ্রোতা, সূর্যোদয়ের সাথে সাথে নতুন একটি দিনের সূচনার কথা বলছিলাম। আমাদের দেশেরও কিন্তু নতুন দিনের সূচনা হয়েছে। নতুনভাবে দেশ গড়ার কাজে এখন ব্যস্ত সকলে। তবে এই নতুনের শুরুটা হয়েছে শত শত শিক্ষার্থীর জীবনদানের মধ্য দিয়ে। এই তো মাত্র 2 মাস আগে জুলাইতে শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে কোটা সংস্কারের প্রতিবাদে মুখর হয়ে উঠেছিল আমাদের ছাত্র সমাজ। ধীরে ধীরে সেই মুখরতায় উত্তাপ ছড়িয়েছে দিকে দিকে। যে উত্তাপ নেভাতে গুলি চলেছে, রক্ত ঝরেছে, জীবন গেছে, কিন্তু উত্তাপ কমেনি, বরং বেড়েছে সহস্রগুণ। এক পর্যায়ে পুরো দেশ সেই উত্তাপে নিজেদের দীর্ঘ নীরবতার বেড়াজালকে পুড়িয়ে গর্জে ওঠে ফ্যাসিবাদী রাজনীতি দূর করে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের দাবিতে। সেই গর্জনে পতন ঘটে স্বৈরাচারী শাসনের। নতুন রূপে আবার যেন আলোর মুখ দেখে এই দেশ, দেশের মানুষ। কিন্তু যাদের আত্মত্যাগে আজকে নতুন পথের পথ চলা শুরু, তাদের কথা তো ভুলে যাবার নয়, বরং তাদের চাওয়াকে পাওয়ায় পরিণত করার দায়িত্ব এখন আমাদের সবার। তাই আসুন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার এই আত্মত্যাগের কথা স্মরণে রেখে আমাদের প্রাণের এই দেশকে নতুন রূপে সাজাতে সকলে এক হয়ে কাজ করি। শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আজকের মহানগরে কি কি থাকছে আপনাদের জন্য। আজ থাকছে ঢাকার ইতিহাস পর্বে ঢাকা মহানগরীর ইতিহাস বিষয়ক গ্রন্থ থেকে পাঠ, নারীর ক্ষমতায়নে প্রামাণ্য প্রতিবেদন, স্বপ্নের আগামী পর্বে। ক্রীড়া পর্যালোচনা পর্বে শুনতে পাবেন বিগত সপ্তাহ জুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের ও মহানগরীর উল্লেখযোগ্য খেলাধুলার বিষয়ে আলোচনা। জানতে পারবেন বিভিন্ন পরিবহনের সময় শুভযাত্রা পর্বে, আর শোনাবো একটি গান। তো জানিয়ে দিলাম আয়োজন সূচি। আশা রাখি পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন। প্রিয় শ্রোতা, এই যে আমাদের প্রাণের শহর ঢাকা, এর রয়েছে 400 বছরের এক ঐতিহ্যমণ্ডিত ইতিহাস, যে ইতিহাস আমরা অনেকেই জানি না হয়তো। আজ আমরা নতুন এই আধুনিক ঢাকাকে চিনি এবং জানি, কিন্তু এই ঢাকার ঐতিহ্য লুকিয়ে আছে সদরঘাট, ওয়াইজঘাট, ধোলাইখাল, ওয়ারি, আরমানিটোলা, চাংখারপুল, নারিন্দা, গেন্ডারিয়া, বেচারাম, দেউরি প্রভৃত এলাকায়। যেসব এলাকাকে এক কথায় আমরা এখন পুরান ঢাকা বলি। পুরান ঢাকাকে ব্যাখ্যা করা হয় 52 বাজার 53 গলি বলে। এখানে প্রচুর গলি বাজার থাকায় এমন নামকরণ করা হয়েছিল। মূলত বাঙালির শেকড়টা কিন্তু সেই পুরান ঢাকাতেই। পুরান ঢাকা বাঙালি জাতির এক অতুলনীয় ঐতিহ্য, অপূরণীয় অধ্যায়। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই প্রিয় শহরের এমনই সব ইতিহাস জানতে আমাদের এখনকার আয়োজন ঢাকার ইতিহাস পর্ব। আজ এই পর্বে জেমস টেলরের কোম্পানি আমলের ঢাকা গ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ করছেন সুপ্রভা সেবতী। মুসলমানগণ কর্তৃক বঙ্গবিজয়। 1204 খ্রিস্টাব্দে মুসলমানগণ কর্তৃক বঙ্গবিজয়ের পর পূর্বাঞ্চলীয় জেলাগুলোর শাসনভার কয়েকজন কাজীর উপর ন্যস্ত করা হয় এবং এরা বিক্রমপুর, সাভার ও সোনারগাঁওয়ে বসবাস করেন। তৎকালীন ধর্মীয় প্রশাসকদের মধ্যে পীর আদম ছিলেন সবচেয়ে প্রসিদ্ধ। তিনি বিক্রমপুরের প্রশাসন কার্যে নিয়োজিত ছিলেন। সেখানে তিনি ধর্মান্ধতা ও অত্যাচারের জন্য কুখ্যাত হয়েছিলেন বলে প্রতীয়মান হয়। পরবর্তীকালে সেখানে বিভিন্ন রাজপ্রতিনিধি নিযুক্ত হয়েছিলেন। দেশের এই অংশের প্রথম যে ব্যক্তি ক্ষমতার অধিকারী হয়েছিলেন তিনি সুলতান উদ্দিন তুঘরিল।
1279 খ্রিস্টাব্দে এই শাসনকর্তা ত্রিপুরায় অভিযান চালান এবং সেখান থেকে ধন সম্পদ ও হস্তিসহ প্রচুর দ্রব্য লুণ্ঠন করে ফিরে আসেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি তার এক সময়ের প্রভু বালিমের বিরুদ্ধেও অস্ত্র ধারণ করেন এবং সম্রাট সোনারগাঁও পর্যন্ত তার পশ্চাৎধাবন করেন। অতঃপর তিনি সেখান থেকে পলায়নের চেষ্টা করেন, কিন্তু সম্রাটের সেনাবাহিনীর একজন সৈন্যাধ্যক্ষ কর্তৃক ধৃত ও নিহত হন। স্বাধীন নরপতিগণ কর্তৃক রাজ্য শাসন। সুলতান সিকান্দারের উত্তরাধিকারী স্বাধীন রাজাদের মধ্যে এই জেলা প্রসঙ্গে যাঁদের ইতিহাসে পরিদৃষ্ট হয় তাঁরা হচ্ছেন ইলিয়াস, খাজা সুলতান শামসুদ্দিন ভাঙর, তদীয় পুত্র উত্তরাধিকারী সুলতান সিকান্দার শাহ ও সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। এরা সবাই জেলার উত্তরভাগে অবস্থিত একডালা নামক শক্তিশালী দুর্গে বসবাস করতেন। এখানে দুবার সম্রাট ফিরোজ কর্তৃক ইলিয়াস খাজা ও তদীয় পুত্র অবরোধ অবস্থার সম্মুখীন হন, কিন্তু দুবারই দীর্ঘস্থায়ী ও ব্যর্থ অভিযান চালানোর পর সম্রাট তাঁর সৈন্যবাহিনী নিয়ে ফিরে যেতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত সুলতান সিকান্দার শাহের স্বাধীনতা স্বীকার করে নেন। একডালা দুর্গ থেকে হুসেন শাহ কামরূপ অভিযান চালিয়ে কামরূপের রাজধানী দখল করেন। স্বাধীনভাবে বাংলা শাসনকারী রাজন্যবর্গের মধ্যে হুসেন শাহকেই সর্বাপেক্ষা শক্তিশালী নরপতি রূপে ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন। 1503 খ্রিস্টাব্দে ভারত মানুষের এ দেশ পরিভ্রমণকালে সুলতান হুসেন শাহ নরসিংগার বা উড়িষ্যা রাজার সঙ্গে যুদ্ধে ব্যাপৃত ছিলেন। এ সময় তার রাজ্য অত্যন্ত বিস্তৃত ছিল এবং তার সৈন্যবাহিনীতে 2 লাখ পদাতিক ও অশ্বারোহী সৈন্য এবং মাহুত ছিল বলে উক্ত পরিব্রাজক বর্ণনা করে গেছেন। ষোড়শ শতাব্দীর শেষ ভাগে ঢাকা। বাংলার স্বাধীন নরপতিগণের পরবর্তী শেরশাহী রাজবংশের আধিপত্যের অবসানে এবং ষোড়শ শতকের শেষ ভাগে ঢাকার সন্নিকটবর্তী অঞ্চল কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র সরকার বা রাজ্যে বিভক্ত হয়ে গিয়েছিল বলে প্রতীয়মান হয়। এগুলো এক একটি রাজ্য নামের মর্যাদায় বিভূষিত ছিল। ত্রিপুরাও তখন একটি স্বাধীন এলাকা রূপে গঠিত হয়, বর্তমান কালে যেমন আছে, এবং এর রাজারা পূর্বে আরাকানি রাজাদের অধীন ছিলেন। তখন তারা মানিক উপাধি ধারণ করতেন, অন্যদিকে অভিজাত ব্যক্তিরা নিতেন নারায়ণ উপাধি। এর রাজধানী বাকলা বা বাকেরগঞ্জ জেলার চন্দ্রদ্বীপ পরগনায় অবস্থিত ছিল। 1886 খ্রিস্টাব্দে ফিচ এটিকে একটি সম্পদশালী দেশরূপে বর্ণনা করেন এবং এদেশ প্রচুর পরিমাণ ধান, চাল, তুলো ও পশমজাত দ্রব্যাদিতে পরিপূর্ণ ছিল বলেও তিনি উল্লেখ করেন। শহরের কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন রাস্তাগুলো বৃহৎ এবং বাড়িঘরগুলো সুন্দর সাজানো ও উচ্চাকারে নির্মিত। তিনি স্পষ্টত উল্লেখ করেন যে রাজা খুব ভদ্র ও স্বভাব সুন্দর ব্যক্তি। তিনি বন্দুক নিয়ে শিকার করতে যথেষ্ট আনন্দ পান। মেয়েরা তাদের গলায় ও বাহুতে রৌপ্য নির্মিত প্রচুর গোলাকার অলঙ্কার পরিধান করে থাকে। তাদের পাগুলো রৌপ্য ও তাম্র নির্মিত অলঙ্কারাদি দ্বারা সজ্জিত এবং আংটিগুলো হস্তিদন্ত নির্মিত। এসব রাজ্যের মধ্যে একটি ছিল শ্রীপুর। এটি সোনারগাঁওয়ের প্রায় 6 লিগ দক্ষিণে অবস্থিত। ষোড়শ শতাব্দীর প্রায় মধ্যভাগে পর্তুগিজরা এখানে বসতি স্থাপন করেন বলে জানা যায় এবং ফিচের পরিভ্রমণকালে দেশের এ অংশে সম্পূর্ণ না হলেও তাদের বেশ কিছুটা কর্তৃক প্রতিষ্ঠিত ছিল। সোনারগাঁওয়ে কথা বলতে গিয়ে ফিচ আরও উল্লেখ করেন এ সকল দেশের প্রধান রাজা ঈশা খান নামে অভিহিত এবং তিনিই অন্যান্য রাজার নেতা। তিনি খ্রিস্টানদেরও প্রধান বন্ধু। চণ্ডীখান শহর বাকলার দক্ষিণে মেঘনার মোহনা সংলগ্ন সুন্দরবন অংশে অবস্থিত ছিল। এর রাজা জলদস্যু বৃত্তি দ্বারা জীবন অতিবাহিত করত বলে প্রতীয়মান হয়। বর্তমান বিশ্বে নারী পুরুষের সম অধিকার। একটা সময় যে নারীরা শুধুই অন্দরমহলে অবস্থান করত, আজ তারা জ্ঞান, শিক্ষা, কর্মক্ষমতা ও দক্ষতায় বিশ্ব জয়ের পথে দুর্বার গতিতে এগিয়ে চলেছে তাদের স্বপ্নের আগামী পর্বে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমাদের এখনকার নিবেদন স্বপ্নের আগামী পর্ব। এ পর্বে শুনবেন নারীর ক্ষমতায়ন নিয়ে প্রামাণ্য প্রতিবেদন। আজ এ পর্বে সাক্ষাৎকার গ্রহণ করেছেন শাহনাজ পারভিন। জাগো নারী জাগো, বহ্নি শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো, বহ্নি শিখা।
শ্রোতা বন্ধুরা, সবার প্রতি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্বপ্নের আগামী এই পর্ব থেকে। বন্ধুরা, আজ আপনাদের সামনে আমরা এমন একজন নারী ব্যক্তিত্বকে উপস্থাপন করতে চাই, যিনি তার পথ চলার প্রত্যেকটি জায়গায় সাফল্যের সাথে ঘরে কিংবা বাইরে চলাফেরা করছেন এবং ভীষণ রকমের প্রাণবন্ত একজন মানুষ, একজন নারী উদ্যোক্তা। চলুন তার সঙ্গে কথা বলি এবং তার কাছ থেকে আমরা তার পরিচয় জেনে নিই। তো আপু, প্রথমে আপনার নাম, পরিচয় বা আপনার কাজের ব্যাপ্তি এটা সম্পর্কে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি নুসরাত মেরি কৃষি। আমি চিটাগং উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিরেক্টর হিসেবে আছি। আর তার সাথে আমার যে উদ্যোগ রয়েছে, যে কারণে আমার উদ্যোক্তা জীবনের শুরু, সেটার নামও কৃষ্টি এবং এটা সম্পূর্ণ কাঁথা নকশার উপর কাজ করে এবং আমার আসলে সম্পূর্ণ নারী কর্মীদের উপর ডিপেন্ড করে আমার বিজনেসটাকে এগিয়ে নিয়েছি। এটা ঢাকা কেন্দ্রিক এবং চিটাগং কেন্দ্রিক। ঢাকাতেও আমার শোরুম আছে, চিটাগংয়েও আছে এবং দুটোই পরিচালনা করছি। আচ্ছা, এই যে আপু এত সুন্দর করে গুছিয়ে কাজ করা, এই যে সাহস বা এই যে সাবলীলতা কাজের ক্ষেত্রগুলোতে একটা মানুষ একাধিক রূপে ঘরে কিংবা বাইরে সামলে চলছেন, এটা কিভাবে? আমার কাছে মনে হয় আসলে আমরা এ ধরনের শিক্ষাগুলো পেয়ে থাকি আমাদের ফ্যামিলি থেকে বা আমাদের আশেপাশ থেকেও, কিন্তু আমরা আসলে অনেক কিছু শিখি। আমার কাছে মনে হয় আমি খুবই প্রিভিলেজ যে আমি আমার আশেপাশে যত নারী দেখেছি সবাই আমি এরকমই দেখেছি যারা সেলফ সাফিসিয়েন্ট, তারা দেখা যাচ্ছে সংসার করছে, তারা কাজ করছে। এরকম একটা মোটিভেশন আসলে আমি ছোটবেলা থেকেই দেখেছি। আমার কাছে এটা নতুন কিছু না। আমাকে যখন কেউ এভাবে বলে আমি আসলে অবাক হয়ে যাই যে এটা তো সে স্বাভাবিক। আপনি যদি ঘর সুন্দর করে সেট রাখতে পারেন তখনই কিন্তু আপনি বাইরে এসে শান্তি মতো কাজটা করতে পারবেন। আর আমি আসলে আমার কাজকে ভাগ করে নিয়েছি। আমার কাছে অবশ্যই আমার সংসার, আমার ফ্যামিলি সবার আগে, বাট আমি কখনো ফিল করি যে আমার কাজটা পরে হয়ে যাচ্ছে। আমি দেখছি এটাও সমানভাবে আমি এগিয়ে নিতে পারছি। তো এবারে আপনার সেই কৃষ্টি সংস্থা, যেটার জন্য আপনি একজন উদ্যোক্তা হিসেবে পরিচিত হয়েছেন, সেটা সম্পর্কে জানতে চাই। কবে থেকে শুরু করেছেন, কত মহিলা এখানে কাজ করছে এবং আপনার নেক্সট টাইম গুলোতে কি ইচ্ছে আছে? আসলে কৃষ্টির যাত্রা শুরু হয়েছে 2013 থেকে এবং এটা আমি চিটাগং থেকে শুরু করেছিলাম। কাজটা করেছিলাম এভাবে যে আমি 12 পর্যন্ত চাকরি করেছি, করার পর এরপর আমি বিয়ে করে চিটাগং গিয়েছি। কিন্তু তখন আমি আসলে প্রেগনেন্ট ছিলাম এবং আমি ভাবছিলাম যে আমি কি করব, ভালো লাগছে না, কিভাবে কি করা যায়। তো এরপরে আমার মার একটা বুটিক ছিল বনানী 11-তে, ঢাকা ধ্রুপদী গ্রামে। তো উনি ফ্যাক্টরিটা কন্টিনিউ করতে চাচ্ছিলেন না। তখন আমার মনে হলো আমি কিন্তু একটু দেখতে পারি। আমার ছোটবেলা থেকে একটু দুর্বলতা ছিল হাতের কাজের ব্যাপারে। যেহেতু ওয়ার্কার ছিল এবং উনি ওদেরকে ছাড়তে চাচ্ছিলেন না, আমি ওয়ার্কার গুলোকে কিছুটা ট্রেন করি এবং দেখলাম যে তারা হাতের কাজ তাদের জন্য খুবই ইজি, তারা আসলে পারেই এগুলো। আর রাজশাহীর একটা প্রত্যন্ত জায়গায় এটা, তো এই ফ্যাক্টরিটা, তো সেখানে তারা আসলে হাতের কাজ আগে থেকেই পারতো, এটা তাদের জন্য তেমন ব্যাপার ছিল না। তো আমার জন্য আসলে ওই কষ্টটা করা লাগেনি যে নতুন করে কর্মী নিয়োগ করা, কিন্তু যেটা করতে হয়েছে আমার আইডিয়া, একটু আধুনিকতার ব্যাপারগুলো, যেটা আমি চাই ইনোভেট করা, রাইট, যেটা কিনা তখন হয়তো তারা ওই কালার কম্বিনেশন ওগুলো কাজ করছিল না। আরেকটা যেটা মোস্ট চ্যালেঞ্জিং ছিল আমার আসলে রাজশাহী সিল্ক মসলিন, বাংলাদেশের সিল্ক মসলিনের ভীষণ দুর্বলতা। তো এইটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা ছিল। আমি স্টিল এটা নিয়ে কাজ করছি, যদিও কটনে করছি, কিন্তু আমার মেইন প্রোডাক্ট হচ্ছে হাতের কাছে সিল্ক মসলিন, শাড়ি, ড্রেস, প্রোডাক্ট, ব্যাগস, এগুলো। এবং আমি যে দুটো শোরুম কন্টিনিউ করছি, এখানে A to Z যত প্রোডাক্ট আছে, প্রায় 45+ প্রোডাক্ট, সবগুলোই হাতের কাজের ডিজাইনের। এবং আমার নারী কর্মী আছে প্রায় 30 জন প্লাস। তো মোটামুটি আমরা আমার শোরুম সহ প্রায় 40 জনের একটা ফ্যামিলি। তো এবারে যেটা জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে এই যে নারী কর্মীরা আপনার এখানে কাজ করছে এবং তারা সলভেন্ট হচ্ছে তার ফ্যামিলিতে, বা এমনও কিন্তু আছে যে একটা মেয়ে হয়তো আপনার এখানে কাজ করছে, পরে উদ্বুদ্ধ হয়ে নিজেই একটা কিছু শুরু করে দিল, তো তখন কেমন মনে হয় যে আপনি যে আরো কিছু তৈরি করছেন নেক্সট টাইমের জন্য কিছু মানুষ, বিশেষ করে আমাদের ফিমেলদেরকে, এই পরিচয়টা কেমন লাগে? আমার এটা খুব ভালো লাগে এবং এটারই প্রমাণ শুরু বলতে পারি। এই কারণেই আমি চেম্বার অফ ডিরেক্টর, কারণ আমি মেয়েদেরকে উদ্বুদ্ধ করতে পছন্দ করি। তারা তাদের ছোট কাজকে কিভাবে নেটওয়ার্কিং এর মাধ্যমে আরো সামনে আগাতে পারবে বা আরো করতে পারবে, এটাতে কিন্তু কোনো কার্পণ্য করার কিছু নেই। আপনি আসলে কাউকে আটকাতে পারবেন না বা আটকানো উচিত না, কারণ তার যে মেধা এটা কিন্তু বিকাশ পাবেই।
এবং এ কারণেই চেম্বারে আমার ভালো লাগে এবং আমি অনেক ট্রেনিং করাই চেম্বারে। আমি নিজে ফ্যাশন ডিজাইনিং এর ট্রেনিং করাই, আমি ম্যানেজমেন্টের ট্রেনিং করাই, আমি বিজনেস হাউ টু স্টার্ট বিজনেস এগুলো করাই। তো সেক্ষেত্রে আমার জন্য এটা খুবই পজিটিভ একটা ব্যাপার। আমাদের ছোট ছোট নারী উদ্যোক্তা একটা সময় নিশ্চয়ই তারা নিজস্ব পরিচিতিতেই পরিচিত হবে সবার কাছে। তো কৃষ্টির সব শেষে যেটা জানতে চাইবো সেটি হচ্ছে আপনার এই যে কৃষ্টি, এই কৃষ্টির সম্ভার নিয়ে ভবিষ্যতের আর কি ইচ্ছে আছে ছোট্ট করে আমাদেরকে জানাবেন। আমি আমার কাজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করার খুবই ইচ্ছা। আমি সবার কাছে দোয়া প্রার্থী, আপনারা দোয়া করবেন আমার জন্য। আমার কাছে মনে হয় ভালো কাজ করলে আসলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। আর উদ্যোক্তাদের জন্য আমি বলবো যে যেটা নিজে পারেন, যেটা নিজে বোঝেন সেটা নিয়ে এগিয়ে আসবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর কৃষ্টির পাশাপাশি আমাদের যারা সৃষ্টিশীল মহিলা আছেন, আমাদের নারীরা আছেন, তারাও তাদের সৃষ্টির সম্ভারে সবকিছুকে অনেক নতুনত্বের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে নেবে এবং অবশ্যই সাফল্য আসবে আমাদের জীবনে। বন্ধুরা, অবশ্যই স্বপ্নের আগামী নিয়ে আরো একটি পর্বে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। জাগো নারী জাগো, বহ্নি শিখা জাগো, সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো, বহ্নি শিখা। আপনারা শুনছেন আপনাদেরই প্রিয় প্রভাতী ম্যাগাজিন মহানগর। সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এ দেশ আমাদের প্রাণের চেয়ে প্রিয়। এ দেশের প্রকৃতির সাথে মিশে আছে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত। তাই তো আমরা বারবার এ দেশের প্রকৃতির রূপে আকৃষ্ট হই মাতোয়ারা। হ্যাঁ প্রিয় শ্রোতা, আয়োজনে এবার সুরে সুরে শোনাব সেই অপরূপা দেশের কথা। কবির বকুলের কথা ও সুরে দেশাত্মবোধক এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বশিরুজ্জামান সাব্বির। আকাশ পাহাড় নদী সাগর, দেশ থেকে দেশান্তর ঘুরে এলাম কত। আকাশ পাহাড় নদী সাগর, দেশ থেকে দেশান্তর ঘুরে এলাম কত। আমি পাইনি খুঁজে, আমি পাইনি খুঁজে সুন্দর সবুজে আর কোন দেশ আমার দেশের মতো। ও আর কোন দেশ আমার দেশের মতো। সাথে আমার প্রেম হয়ে আছে, মন ছুটে যায় প্রতিদিনই কাঠবিড়ালির কাছে। এখানে ঘাস ফড়িংয়ের সাথে আমার প্রেম হয়ে আছে, মন ছুটে যায় প্রতিদিনই কাঠবিড়ালির কাছে। এই মাটির সোদা গন্ধ আমার হৃদয়ে আনন্দ, এই মাটির সোদা গন্ধ আমার হৃদয়ে আনন্দ। তারুণ্য শাশ্বত আমি পাইনি খুঁজে, আমি পাইনি খুঁজে সুন্দর সবুজে আর কোন দেশ আমার দেশের মতো। ও আর কোন দেশ আমার দেশের মতো। রাত্রি নামে ঝিঝির ডাকে কিচির মিচির ভোরে, ঘুঘুর ডাকে স্বপ্ন দুপুর ডুবে থাকি ঘোরে। এখানে রাত্রি নামে ঝিঝির ডাকে কিচির মিচির ভোরে, ঘুঘুর ডাকে স্বপ্ন দুপুর ডুবে থাকি ভোরে।
প্রিয় শ্রোতা, খেলাধুলা আমাদের মনের গঠন ও সুস্থতাতে সহায়ক। বলা হয়ে থাকে, বর্তমানে কিশোর ও যুব সমাজের উপর মাদকের যে ভয়াল থাবা বিরাজ করছে, সেখান থেকে তাদের মুক্ত রাখতে এই খেলাধুলাই পারে সব থেকে বড় ভূমিকা পালন করতে। তাই আপনার সন্তানকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করুন। ঠিক তাই। শ্রোতা বন্ধুরা, এবারে সেই খেলাধুলার খবরাখবর নিয়ে আমাদের নিবেদন ক্রীড়া পর্যালোচনা পর্ব। বিগত সপ্তাহ জুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের ও মহানগরীর উল্লেখযোগ্য খেলাধুলা বিষয়ে আলোচনা নিয়ে আজ আমাদের সাথে আছেন মোহাম্মদ পলাশ খান ও কাজল সরকার। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা ভালো আছেন নিশ্চয়। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করার এক টাটকা স্মৃতি নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফর করছে। সেখানে 2টি টেস্ট এবং 3টি টি-20 খেলবে। চমৎকার এক স্মৃতি নিয়ে এই মুহূর্তে ভারতে, এবং নাজমুল শান্তর দল ইতিমধ্যে ভারতে গিয়েছে। যাবার আগে তিনি আশা ব্যক্ত করে গিয়েছেন যে আমরা জয়ের জন্যই যাচ্ছি ভারতে। পাকিস্তান যেভাবে জয় করেছি, ভারতকেও জয় করব, এই আশা নিয়ে তারা গেছে এবং আমরাও সেটা প্রত্যাশা করি। ক্রিকেট এবং ফুটবল নিয়েই আজ কথা বলবো। এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন কাজল সরকার। কাজল সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মোহাম্মদ পলাশ খান আপনাকে। দেখুন কাজল সরকার, আগামী এই 19 তারিখ থেকেই প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে, দ্বিতীয় টেস্টটি 27 তারিখ থেকে, এবং 3টি যে টি-20 রয়েছে সেটি হবে অক্টোবরের 6, 9 এবং 12 তারিখে। তো টেস্টে যেহেতু আমাদের একটা ফর্মে রয়েছে আমরা, সেখানে ভারতের বিপক্ষে চেন্নাইয়ে খেলা অনুষ্ঠিত হবে। কেমন দেখছেন এই ট্যুরটাকে আপনি? পলাশ, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশ পাকিস্তানকে তাদের মাটিতে বাংলাওয়াশ নামে যে শব্দটা রয়েছে তারা সেটা করতে পেরেছে, এবং বাংলাদেশের ইতিহাসে এর আগে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে কখনো জয় ছিল না। কিন্তু এবারে তো জয় করলো, তো করলোই, সিরিজ জয় করলো, এবং 2টো টেস্টেই পাকিস্তানকে তাদের ঘরের মাঠে বাংলাদেশ পরাজিত করেছে নাজমুল শান্তর নেতৃত্বে। সেখানে আমি যদি বলি তাহলে সেখানে হাসান মাহমুদ দারুণ করেছেন, মুশফিকুর রহিম অসাধারণ ব্যাটিং করেছেন, সাকিব আল হাসান সঙ্গ দিয়েছেন, মেহেদি মিরাজ অসাধারণ অলরাউন্ডার যে ক্রিকেটার তিনি, সেটা সবাই ভালো করেছে, সবাই করেছে। মানে মানসিক দিক দিয়ে আমার মনে হয় যে খুব চাঙ্গা হয়ে যাবে, মানে থাকবে বাংলাদেশ দল। দেখুন যে 2022 সালে ঘরের মাঠেই 2টি টেস্ট সিরিজ হয়েছিল এই ভারতের বিপক্ষে। সেখানে কিন্তু আমরা দ্বিতীয় টেস্ট একেবারে জয়ের কাছাকাছি গিয়েও জিততে পারিনি, এবং চেন্নাইয়ের এই চিদাম্বরম স্টেডিয়ামে বলা হচ্ছে যে স্পিনিং ট্রাক বানাতে পারে তারা। তাহলে স্পিনিং ট্রাক বানালে আমাদের মানে স্পিনাররা কেমন করতে পারে? আমি সেই পাকিস্তানের রেস ধরেই ভারতের কথা বলবো যে ভারতের মাটিতে এর আগে যখন বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলতে গিয়েছিল, এবং সেখানে কিন্তু বাংলাদেশ একেবারেই আমি বলবো যে খুবই বাজে অবস্থা ছিল, এবং সেখানে ভারতের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি টেস্ট ক্রিকেটে। তবে সেই দিন আর নয়, নতুন দিন ফিরে এসছে। এই নতুন দিনের ঠিকানায় বাংলাদেশ ক্রিকেট দল তারাও নতুনভাবে যাত্রা শুরু করেছে, এবং ভারতের বিরুদ্ধে যে 2টো টেস্ট যেটা আপনি বললেন সিরিজে বা সূচিতে রয়েছে, তারপর 3টা টি-20তে অন্তত ভারতের বিরুদ্ধে ফাইট করবে, এবং টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ যে ভারতকে ছেড়ে কথা বলবে আমি কিন্তু সেরকম ভাবছি না, যদিও ভারত তাদের মাটিতে অত্যন্ত শক্তিশালী, এবং সেই শক্তির বিরুদ্ধেই কিন্তু বাংলাদেশের দামাল রয়্যাল বেঙ্গল টাইগাররা নাজমুল শান্তর নেতৃত্বে যারা আছেন, সাকিব যুক্ত হবেন, সাকিব সরাসরি ভারতে এসে জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন। সো আমি মনে করি যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অন্তত জয়, একটি টেস্টে জয় পাওয়া আমার স্বাভাবিক ঘটনা আমি মনে করি। অবশ্যই। দেখুন পেস বোলিং নিয়ে আমাদের একটা দুর্বলতা ছিল, কিন্তু সাম্প্রতিক অতীতে আমরা পেসে বোলিংয়ে দুর্দান্ত ভালো করছি। বিশেষ করে পাকিস্তানে গিয়ে নাহিদ রানা, নতুন যে উদীয়মান আমাদের পেস বোলার, খুবই ভালো করেছে। তার স্বাভাবিক বল 140 কিলোর উপরে, কখনো কখনো তিনি 150 কিলোমিটার গতিতেও বল করেন। বলা হচ্ছে যে এই নাহিদ রানাকে
আটকানোর জন্য ভারত বিশেষ পরিকল্পনা করছে? নাহিদ রানাকে দারুণভাবে তারা রিহিট করছে, কিভাবে তাকে আটকানো যায়? না, অবশ্যই নাহিদ রানা তো যেরকম লম্বা সেরকম গতিতে বল করেন, 6 ফিট 2 ইঞ্চি লম্বা। রাইট, ফাস্ট বোলারদের ক্ষেত্রে একটু দৈহিক আকারে লম্বা হলে তারা বল করতে একটু সুবিধা হয়, আপনি জানেন। এবং নাহিদ রানার একটাই তার কাছে যেটা অস্ত্র রয়েছে সেটা হচ্ছে গতির সঙ্গে সুইং তিনি আদায় করতে পারেন। এবং তার সঙ্গে হাসান মাহমুদ রয়েছেন, তাসকিন রয়েছেন, ঠিক আছে। তো তাদের হ্যাঁ, নিঃসন্দেহে তারা প্রত্যেকেই কিন্তু, এবং বাংলাদেশে যে ফার্স্ট ডিপার্টমেন্ট যেটা পেস ডিপার্টমেন্ট যেটা বলা হয়, এটা কিন্তু খুবই শক্তিশালী এবং এটা খুবই কার্যকর বর্তমানে। অবশ্যই বাংলাদেশ দল ভালো করুক, এই প্রত্যাশা তো আমাদের থাকবেই। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সিরিজ এই মুহূর্তে চলছে, মানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সফর করছে এই মুহূর্তে। 3টা টি-20 এবং 5টা ওডিআই খেলার জন্য ইতিমধ্যে টি-20 সিরিজ শেষ হয়েছে, 1-1 সমতা হয়েছে এবং থার্ড টি-20 পরিত্যক্ত হয়েছিল। আমরা জানি 5টি ওডিআই 19 তারিখ থেকে শুরু হবে, 19, 21, 28, 24, 27 এবং 29। মানে ওডিআই সিরিজটা কেমন হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের? দেখুন, দুটি দলই তো সমশক্তির দল। এখানে ওয়ান ডে যেদিন যার সেই দিনটা কিন্তু তার হয়ে যায় সেখানে। তবুও আমি সাম্প্রতিক সময় অস্ট্রেলিয়া কিন্তু ফর্মে রয়েছে, আমি ইংল্যান্ডের চেয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখতে চাই এবং আমি মনে করি যে ওয়ান ডে সিরিজটা হয়তো অস্ট্রেলিয়ার ঘরেই যেতে পারে। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড সিরিজ, এই মুহূর্তে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা সফর করছে। আজ থেকেই প্রথম টেস্ট হবে, দ্বিতীয় টেস্ট হবে 26 সেপ্টেম্বর থেকে। এরপরে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার যে সিরিজ সেটিও কিন্তু রয়েছে। একটু ফুটবলের খবর দিতে চাই। দেখুন, ভিয়েতনামে কিন্তু এএফসি অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অংশ নেবে বাংলাদেশ। 21 সেপ্টেম্বর থেকে শুরু হবে এ গ্রুপের এই খেলা। এ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভিয়েতনাম, সিরিয়া, ভুটান এবং গোয়াম। এই ফুটবলাররাও ভালো করুক, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। মহানগরের প্রিয় শ্রোতা, আয়োজনের সবশেষ নিবেদন শুভযাত্রা পর্বে। এ পর্বে এবার জানিয়ে দেব আজকের বিভিন্ন পরিবহনের সময়সূচি। শুভযাত্রা পর্বে আমন্ত্রণ সবাইকে। প্রথমে জানিয়ে দিচ্ছি আকাশপথে বিমান যাত্রার সময়সূচি। ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, বরিশাল এবং যশোরের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছেড়ে যাবে নিয়মিত সময়সূচি অনুযায়ী। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, চট্টগ্রাম মেইল এবং তরুণা এক্সপ্রেস, কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস, সিলেটের উদ্দেশ্যে জয়ন্তিকা এক্সপ্রেস এবং সিল্ক সিটি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে নিয়মিত বিরতিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে। এছাড়াও সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুর, বরগুনা, বরিশাল সহ বিভিন্ন রুটের লঞ্চ ছাড়বে নিয়মিত বিরতিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং গাবতলী বাস টার্মিনাল থেকেও নিয়মিত বিরতিতে বিভিন্ন রুটের জন্য বাস চলাচল করবে। সেই সাথে জানিয়ে দিচ্ছি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে সকাল 7:10 থেকে রাত 9টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত সকাল 7:30 থেকে রাত 9:40 পর্যন্ত। তো বন্ধুরা, জানিয়ে দিলাম কিছু পরিবহনের সময়সূচি। আপনাদের সকলের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক। প্রিয় শ্রোতা, সময়ের হাত ধরে আমরা চলে এসেছি আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। বিদেয়ী কথায় যাবার আগে বলতে চাই, আমাদের জীবন ক্ষণিকের, তাই এই ক্ষণিক জীবনের প্রতিটি মুহূর্ত খুবই মূল্যবান। এই মূল্যবান সময়কে হেলায় হারিয়ে না ফেলে আসুন ভালো কাজের মধ্য দিয়ে অতিবাহিত করি। আর সেই ভালো কাজের একটি হতে পারে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এখনো আমাদের দেশে বন্যা কবলিত অঞ্চলের মানুষ অসহায় অবস্থায় দিন যাপন করছে। আমাদের সকলেরই দায়িত্ব বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসা। আসুন সকলে মিলে বন্যার্তদের পুনর্বাসনে সহযোগিতা করি। যার যতটুকু সামর্থ্য তাই দিয়ে তাদেরকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি। অসহায় মানুষগুলোর জন্য আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে কাজ করি। সকলের প্রতি এমনই আহ্বানে এবার বিদায়ী পথ ধরছি। আর শেষ কথায় জানিয়ে যাই, আজকের মহানগর গ্রন্থনায় ছিলেন তামান্না সিদ্দিকী, উপস্থাপনায় ছিলাম আমি শিউলি রানীবালা এবং আমি মোহাম্মদ মোহসেন মিয়া। প্রযোজনা সহকারে ছিলেন আব্দুল আউয়াল, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রুহুল আমিন, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং মহানগর প্রযোজনা করলেন তৃপ্তি কণা বসু।